হাদি ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের যে ইউনিফিকেশন ঘটেছে, যে ঐক্য আমরা দেখেছি, ওই ঐক্য আমাদেরকে বজায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা গত 2 সপ্তাহ 3 সপ্তাহ মানে হাদি ভাইয়ের এই ঘটনার পর থেকে আসলে আমরা কেউই খুব যে স্বাভাবিক অবস্থায় আছি তা না। এবং আজকে আমাদের জাতীয় শ্রমিক শক্তি এনসিপির সংগঠন এবং সেই সাথে প্রান্তিক সেল এনসিপির একটি সেল, যারা দুইটা জায়গা থেকেই আমরা প্রোগ্রামটা করেছি। আমরা বারবারই আওয়াজটা রাখতে চাই যে হাদি হত্যার বিচার আমাদেরকে আদায় করতে হবে। এবং আপনারা জানেন এখন পর্যন্ত দোষীদেরকে আইনের আওতায় কিন্তু আনা যায় নাই। এবং এটা সম্পর্কে ক্রমান্বয়ে আসলে ব্রিফ করা দরকার। এই ঘটনাটা এতই ন্যাশনাল ইম্পর্টেন্সের জায়গায় আছে, ক্রমান্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফ করা দরকার, যেটা আমরা সেই সাপোর্টটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাচ্ছি না। এবং একই সাথে পরবর্তীতে আরও 2টি ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আমাদের এনসিপির প্রান্তিক সেল সেই ঘটনাগুলোকে অ্যাড্রেস করেছে। আপনারা দেখেছেন গতকালকে একজন সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু একজন মানুষকে জীবন্ত পিটিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার নাম দীপু চন্দ্র দাস। উনি পেশায় ছিলেন একজন গার্মেন্টস শ্রমিক। এটাও আমরা জানি যে উনি সম্ভবত ওনার যে প্রতিষ্ঠান, যে কারখানা, সেই কারখানায় উনি মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের যে আলাপচারিতায়, সেই আলাপচারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। এবং সেইখানে একটা আলাপও ছিল যে শ্রমিকদের বেতন বৃদ্ধির একটা আলাপও কিন্তু ছিল এই মুহূর্তে চলমান। এবং সেই অবস্থায় ধর্ম অবমাননার কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে পায়নি। এমত অবস্থায় একজন মানুষকে জীবন্ত পিটিয়ে পুড়িয়ে হত্যা করা, এইটা পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন এবং চূড়ান্ত বর্বরতা। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে হাদি ভাইয়ের যে রাজনীতি, সেইটাকে ধারণ না করে ওনার রাজনীতি ছিল সংস্কারের রাজনীতি, ওনার রাজনীতি ছিল প্রতিষ্ঠান গড়ার রাজনীতি, ওনার রাজনীতি ছিল প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার রাজনীতি। সেইটাকে প্রাধান্য না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে হামলা করা এবং সেই সাথে এই যে বিভিন্ন ধরনের যে ভালনারেবল জনগোষ্ঠী যারা আছে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে এক ধরনের উল্লাস যাপন করা হচ্ছে। একই সাথে আপনারা এটাও দেখেছেন যে বিএনপির এক নেতার বাসায় হামলা করা হয়েছে। সেখানে একজন ছোট্ট শিশু, নাম তার আয়েশা, সে নিহত হয়েছে, সেও আগুনে পুড়ে নিহত হয়েছে। এই আগুনে পুড়ে যাওয়া এই দৃশ্যগুলো আমাদেরকে আসলে বারবার বাংলাদেশের দিকে তাকাতে বাধ্য করে, বাংলাদেশটা কি এভাবেই পুড়ে যাচ্ছে কিনা। এবং একই সাথে আপনারা এও জানেন যে পার্টির বলে এটা অনেক বেশি ফোকাস পায় না, যে নির্দিষ্ট পার্টির হলে আসলে ওই জায়গাটা অত বেশি নজরে আনা সম্ভব হয় না। কিন্তু আমি এটা এমফাসিস করতে চাই, জান্নাত আরা রুমি গত 2 দিন আগে তার ঝুলন্ত মৃতদেহ আমরা উদ্ধার হতে দেখেছি। এবং উনি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম আহ্বায়ক ছিলেন। জান্নাত আরা রুমি জুলাইয়ের একজন ফ্রন্টলাইনার। উনি রাজনীতিটা করতে এসেছিলেন। রাজনীতি করতে এসে ওনাকে আওয়ামী লীগের যে যারা বাহিনী আছে, অনলাইন বাহিনী, অফলাইন বাহিনী থেকে ক্রমাগত ফোন করে তাকে অতিষ্ঠ করে ফেলা হয়েছিল। তারপরে তিনি এই তথ্য প্রমাণাদি নিয়ে ওই অ্যাকাউন্টগুলোর নাম এবং তার ফোন নাম্বারগুলো যারা হুমকি দিচ্ছে তাদেরকে নামগুলো উল্লেখ করে উনি কিন্তু ধানমন্ডি থানায় জিডি দায়ের করেছিলেন। কিন্তু সেটা কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ফলত আমরা তাকে অকালে ঝরে যেতে দেখেছি। জান্নাত আরা রুমি কোনোভাবেই একজন দুর্বল মনস্তত্ত্বের মানুষ ছিলেন না। উনি অত্যন্ত শক্তপোক্ত এবং রাজনীতি করতে আসা মানুষ যেরকম শক্তপোক্ত হয় সেরকম ছিলেন। উনি হাদি ভাইয়ের যা শারীরিক অবস্থা সেটা নিয়ে কনসার্ন ছিলেন এবং সেই কনসার্ন উনি মৃত্যুর কিছুক্ষণ আগেও একজনের সাথে শেয়ার করেছেন। এমত অবস্থায় এরকম একজন মানুষকে আমরা দেখলাম গলায় ফাঁসির দড়ি লাগাতে। এটা আমার কাছে, এটা আমরা মনে করি না এটা কোনো স্বাভাবিক মৃত্যু, এটা দ্রুত তদন্ত করা হয়নি। এবং এই সব কয়টি ঘটনা মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সরকারের আওতার মধ্যে যদি না আসে তাহলে আমরা এ ধরনের পরিস্থিতি হয়তো আরও দেখতে পাবো। এবং যারা এই পরিস্থিতিগুলোকে কাজে লাগিয়ে বিভাজনের রাজনীতিতে বাংলাদেশকে আবার ঠেলে দিতে চাচ্ছেন তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশ এখন শুধুমাত্র আপনাদের না,
এই বাংলাদেশ সবার, এই বাংলাদেশ হিন্দু মুসলমান, এই বাংলাদেশ শিল্প সাহিত্য যারা করেন বা করেন না, এই বাংলাদেশ যারা সাংবাদিক আছেন বা নেই, সকলের বাংলাদেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশে শুধুমাত্র এক ধরনের মানুষ থাকবে, একই জাতিগোষ্ঠীর মানুষ থাকবে, এইটা একটা ফ্যাসিবাদী চিন্তা। এখানে সব ধরনের মানুষ, সব ধরনের বৈচিত্র্য ধারণ করতে আমাদেরকে পারতে হবে। বাংলাদেশে বৈচিত্র্য আছে, এখানে প্রকৃতির যেমন বৈচিত্র্য আছে, এখানে মানুষেরও বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যগুলো ধারণ করে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। এই এগিয়ে যাওয়াকে যারা নস্যাৎ করতে চায় তাদেরকে হুঁশিয়ার আমাদেরকে করতে হবে, এবং তারা যেন তাদের যে মকসদ সেটা পূরণ করতে না পারে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। হাদি ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের যে ইউনিফিকেশন ঘটেছে, যে ঐক্য আমরা দেখেছি, ওই ঐক্য আমাদেরকে বজায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু মাঠ পর্যায়ে যারা বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে, বিভিন্ন ইউটিউবারদের কথা বলবো, বিভিন্ন রাজনৈতিক গ্যাংদের কথা বলবো, যারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে, এবং সরকারের পক্ষ থেকেও একটা অংশ তারা এখানে উস্কানি দিয়ে যাচ্ছেন, এবং আমরা বলবো যে আপনারা উস্কানি বন্ধ করুন, আপনারা উস্কানি বন্ধ করুন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে দিন, এবং বাংলাদেশকে এখন গড়ার সময়, সেটা আপনারা মানুষকে কোনোভাবে বিভ্রান্ত এবং বিভাজিত করবেন না, এবং এটা কাজেও লাগবে না। একটা আপাত শান্ত করা পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে এখন পর্যন্ত আমরা এটাই দেখে আসছি যে তারা শুধুমাত্র একটা উদ্ভূত পরিস্থিতিতে সামাল দেওয়ার মতো কিছু নাম উচ্চারণ করেন, কিছু জার্গন ব্যবহার করেন, যে সাধারণ মানুষ এগুলো বুঝবে না এটা মনে করেন, কিন্তু তাদের এইসব ফাঁকি ঝুঁকি এগুলো প্রকাশিত হয়ে গেছে। তারা যদি সিরিয়াসলি এই আইন শৃঙ্খলা বাহিনী, এবং আমি স্পেশালি বলবো গোয়েন্দা তদন্ত বাহিনী যত সংস্থা আছে, এগুলোকে সিরিয়াসলি রিফর্ম না করেন, তাহলে আপনাদেরকে বারবার জবাবদিহিতার আওতায় আনা এটা আমাদের কাজ। এবং আপনাদেরকে অবশ্যই পরিষ্কার করতে হবে কেন গত 15 বছরে যতগুলো ইনসিডেন্ট আছে এগুলো কেন এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে উন্মোচিত হচ্ছে না, কেন এগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনাদেরকে উন্মোচিত করতে হবে গত 16 বছরে ভারতের যে 86টি চুক্তি, এর মধ্যে 66টি উন্মুক্ত চুক্তি এবং 20টি হচ্ছে সমঝোতা স্মারক। এই 86টি চুক্তির কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে এগুলো বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। ফার্দার কোনো চুক্তি বাংলাদেশের মানুষকে না জানিয়ে এটা করা যাবে না, এবং বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য ডেভিল হান্টের মতো এই ধরনের জার্গন ব্যবহার বন্ধ করেন। আপনারা সিরিয়াসলি এই আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা রিফর্ম করেন। যদি সেটা না করেন তাহলে বাংলাদেশের মানুষের উপর দিয়ে সেটা যাচ্ছে। আপনারা এই ধরনের যে ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ এগুলো বন্ধ করেন, ব্যাটাগিরি বন্ধ করেন, এবং এটা বন্ধ করে আপনারা বাংলাদেশের মানুষের সপক্ষে এসে আপনারা বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা সেগুলো নিশ্চিত করেন। এবং এখানে যত প্রার্থীরা আছেন সকলের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তাদের দায়িত্ব। এটা শুধুমাত্র ধানমন্ডি মোহনপুরের এলাকার বিষয় নয়, এটা পুরো বাংলাদেশের নিরাপত্তার ব্যাপার, এখানে সার্বভৌমত্বের ব্যাপার আছে। তো এগুলাকে সিরিয়াসলি নিতে হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই তার যেইটুকু টার্ম বাকি আছে এখানে কোনো হেলাফেলা করার সুযোগ নেই, এখানে কোনো ধরনের ষড়যন্ত্র করার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এবং আমরা গতকাল জানাজা মানে হচ্ছে সালাত আদায়ের মাধ্যমে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। শাহাদাত এবং সালাত এই দুইটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মূল সুর, এবং আমাদেরকে অবশ্যই এটা ধরে রাখতে হবে, এবং কারো ষড়যন্ত্রে যাতে আমরা পা না দিই। এবং এই সাথে এই বাহিনীগুলোর, সংস্থাগুলোর এবং আমাদের নির্বাচন কমিশন যে মন্তব্য করেছে হাদির ব্যাপারে, সেই মন্তব্যের ব্যাপারে আমরা এখনো জবাবদিহিতা কিন্তু পাই নাই, এবং এই নির্বাচন কমিশন দিয়ে কিন্তু সামনের নির্বাচন চলতে পারে না। সিরিয়াসলি রিফর্ম করতে হবে এই কমিশনকে, এবং যত এই যে আইন শৃঙ্খলা বাহিনী এবং দুর্নীতি দমন কমিশন এগুলোকে রিফর্ম করতে হবে। যদি রিফর্ম না করেন তাহলে আরেকটা লোক দেখানো নির্বাচন দিয়ে আমাদেরকে ভুল বোঝাতে পারবেন না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।